আসসালামু আলাইকুম, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নবম শ্রেণীর নতুন কারিকুলামের নতুন আরও একটি ইংরেজি ক্লাসে। আশা করি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো, টেকনিক ইজি এডুকেশনের পাশেই আছো। গত ক্লাসে আমরা আমাদের অষ্টম চ্যাপ্টার ইমাজিনেশন নিয়ে আলোচনা করেছিলাম। ইমাজিনেশনের আমরা অনেকটুকু অংশ দেখেছিলাম। আজকে আমরা শুরু করব ইমাজিনেশন চ্যাপ্টারের 8.3.1 থেকে। তাহলে চলো দেখে নেওয়া যাক 8.3.1 এ কি আছে। খেয়াল করো, বলা হচ্ছে রিড দ্য ফলোইং নোটস অন ইমেজারি, সিমিলি, অ্যাজ, লাইক, মেটাফোর অ্যান্ড ডু দ্য অ্যাক্টিভিটিস দ্যাট ফলো। অর্থাৎ ইমেজারি, সিমিলি, অ্যাজ, লাইক এবং মেটাফোর বিষয়ক নিচে যে নোটটি আছে সেটি পড়তে হবে এবং নিচের কাজগুলো করতে হবে। প্রথমে আমরা ইমেজারি নিয়ে পড়ি। ইমেজারি শব্দটি এসেছে ইমেজিনেশন থেকে। কোথা থেকে এসেছে? ইমেজিনেশন থেকে। আচ্ছা, ইমেজারি মানে আমরা চিত্র বলতে পারি, যে চিত্রগুলো আমরা মনে মনে ভাবি বা চিত্রা বলি, যেগুলো আমরা কি কল্পনার জগতে আমরা ভেবে থাকি, সেই ধরনের কিছুর সাথে ইমেজারি জিনিসটা মিলে যায়, যেখানে কি পাঠকের বিভিন্ন সিক্স সেন্সের মাধ্যমে এটা প্রকাশ করা যেতে পারে। যে ব্যক্তি আছে সে নিজে এটা কি বুঝতে পারে। একটু পড়লে আমরা জিনিসটা আরো ক্লিয়ারলি বুঝবো। ফার্স্টলি, প্রথমত লেটস রিফ্লেক্ট অন আওয়ার লার্নিং অফ ইমেজারি ইন গ্রেড 8। প্রথমে আমরা আমাদের ক্লাস 8 অর্থাৎ অষ্টম শ্রেণীতে আমরা যে ইমেজারি শিখেছিলাম, কি শিখেছিলাম? লার্নিং অফ ইমেজারি ইন গ্রেড 8। অষ্টম শ্রেণীতে আমরা আমাদের ইমেজারি নিয়ে যেগুলো শিখেছিলাম সেগুলো নিয়ে একটু আলোচনা করতে হবে। ইমেজারি ইজ আ ল্যাঙ্গুয়েজ ইউজড বাই পোয়েটস। ইমেজারি একটা ভাষার মতো, এটা একটা ভাষা, চিত্রাবলী, কল্পনা, এটা একটা ভাষার মতো, যেটা কারা ব্যবহার করে? কবিরা ব্যবহার করে থাকে। নভেলিস্ট, নভেলিস্ট মানে হচ্ছে ঔপন্যাসিক যারা, তারা ব্যবহার করে। অ্যান্ড আদার রাইটার্স টু ক্রিয়েট ইমেজেস, এবং অন্যান্য লেখকরাও ব্যবহার করে ইমেজ বা চিত্র, ছবি তৈরি করার জন্য। মানুষের মনে একটা ধারণা, ছবি তৈরি করার জন্য এগুলো মানুষ কি করে থাকে? ব্যবহার করে থাকে। ইন দ্য মাইন্ডস অফ দ্য রিডার্স থ্রু দেয়ার সেন্সেস। সেন্স মানে হচ্ছে ইন্দ্রিয়, অর্থাৎ তোমার যে ইন্দ্রিয় আছে, 6টা ইন্দ্রিয় আছে, সেই ইন্দ্রিয়গুলোর মাধ্যমে তুমি রিডার, একজন পাঠক বুঝতে পারবে এগুলো। সেন্টেন্সটা যদি আরেকবার বলি, কি দাঁড়াচ্ছে? Imagery is a language used by poets, novelists and other writers to create images in the minds of the readers through their senses. অর্থাৎ ইমেজারি এমন একটা ভাষা যেটা কবিরা, ঔপন্যাসিকরা বা অন্যান্য লেখকরা ব্যবহার করে পাঠকের মনে একটা ছবি তৈরি করার জন্য, যেখানে কি হবে? পাঠক তার বিভিন্ন ইন্দ্রিয়র মাধ্যমে সেই ছবিগুলো নিজের মন থেকে বুঝতে পারবে। ইউজুয়ালি, সাধারণত ইন রাইটিং, লেখার ক্ষেত্রে দ্য অথার্স ইউজ ভিজুয়াল, অডিটরি, অলফ্যাক্টরি, গাস্টেটরি অ্যান্ড ট্যাকটাইল ইমেজারিজ দ্যাট ডিল উইথ দ্য 5 বেসিক হিউম্যান সেন্সেস। দেখো, বলা হচ্ছে সাধারণত ইন রাইটিং, লেখার সময় অথার্স, অথর মানে হচ্ছে লেখকরা, লেখকরা কি করে? ইউজ ভিজুয়াল, ভিজুয়াল মানে দৃশ্য বা চাক্ষুষ, যেটা যেটা তুমি চোখে দেখতে পাচ্ছ। অডিটরি, শ্রবণ সংক্রান্ত। অলফ্যাক্টরি মানে ঘ্রাণ সংক্রান্ত। আর গাস্টেটরি অর্থ হচ্ছে রসাত্মক। ট্যাকটাইল মানে হচ্ছে স্পর্শকাতক। অর্থাৎ আমাদের যখন ভিজুয়াল, দৃশ্য, অডিটরি, শ্রবণ সংক্রান্ত, অলফ্যাক্টরি ঘ্রাণ সংক্রান্ত, গাস্টেটরি রসাত্মক বা ট্যাকটাইল স্পর্শকাতক কোনো ইমেজারি, চিত্র দেওয়া হবে বা কোনো কল্পনা দেওয়া হবে, দ্যাট ডিল উইথ 5 বেসিক হিউম্যান সেন্সেস। এগুলো কিসের উপর কাজ করে? এগুলো আমাদের যে বেসিক 5টা হিউম্যান সেন্স আছে, অর্থাৎ আমাদের যে 5টা ইন্দ্রিয় আছে, সেই 5টা ইন্দ্রিয় নিয়ে কাজ করে। নেমলি, যেগুলোর নাম হচ্ছে সাইট। সাইট মানে কি? দৃশ্য বা তুমি যে চোখে দেখছো সেটা। আচ্ছা, তারপর হিয়ারিং, কানে শোনা। তারপর স্মেল, ঘ্রাণ নেওয়া। টেস্ট, স্বাদ নেওয়া। এবং ফিল অর টাচ, অর্থাৎ অনুভব করা বা ছুঁয়ে দেখা। দেখো তাহলে এই যে ভিজুয়াল, ভিজুয়ালের সাথে কোনটা আসছে? সাইট। অডিটরির সাথে আসছে হিয়ারিং, অলফ্যাক্টরির সাথে আসছে স্মেল, গাস্টেটরির সাথে আসছে টেস্ট, আর ট্যাকটাইলের সাথে আসছে ফিল অর টাচ। তাহলে একটা রাইটার, একটা লেখক যখন রাইটিংয়ের ক্ষেত্রে এগুলো ব্যবহার করে, তখন আমাদের কি ব্যবহার করা লাগে? আমাদের যে 5টা ইন্দ্রিয় আছে সেগুলো ব্যবহার করে এগুলো বোঝা লাগে। ওকে, আচ্ছা, তারপরে কি দাঁড়াচ্ছে দেখো, বোথ সিমিলিজ অ্যান্ড মেটাফোর্স আর 2 ফর্মস অফ ইমেজারি। আচ্ছা, ইমেজারির 2টা ধরন আছে, একটা হচ্ছে সিমিলি, একটা হচ্ছে মেটাফোর। সিমিলি মানে হচ্ছে উপমা, সবাইটা লিখে রাখতে পারো। সিমিলি মানে হচ্ছে উপমা, উপমা। এবং মেটাফোর মানে কি? মেটাফোর মানে হচ্ছে রূপক। আচ্ছা, উপমা আর রূপক 2 ধরনের ইমেজারি দ্যাট দ্য অথার্স ইউজ টু অ্যালাউ দ্য রিডার্স টু ক্লিয়ারলি সি, টাচ,
টেস্ট, স্মেল অ্যান্ড হিয়ার হোয়াট ইজ হ্যাপেনিং ইন আ লিটারারি টেক্সট। অর্থাৎ এগুলো কেন ব্যবহার করা হয়? এগুলো যখন লেখকরা ব্যবহার করে এর মাধ্যমে যে পাঠক বা রিডার আছে সে ক্লিয়ারলি কি করতে পারে, পরিষ্কারভাবে দেখতে পারে, টাচ অনুভব করতে পারে, টেস্ট স্বাদ নিতে পারে, স্মেল ঘ্রাণ নিতে পারে, অথবা হিয়ার শুনতে পারে হোয়াট ইজ হ্যাপেনিং কি হচ্ছে ইন আ লিটারারি টেক্সট, অর্থাৎ সাহিত্যের পাঠ যেটা আছে বা পাঠ্যবস্তু যেটা আছে সেখানে লেখক কি বোঝাতে চাচ্ছে সেটা ভালো মতো বুঝতে পারে। সেটা হতে পারে দেখার মাধ্যমে, ছুঁয়ে দেখার মাধ্যমে, স্বাদ নেওয়ার মাধ্যমে, ঘ্রাণ নেওয়ার মাধ্যমে, অথবা কানে শোনার মাধ্যমে। নাও রিড দ্য ইমেজারিজ, সিমিলি অ্যান্ড মেটাফোর আগেইন। আচ্ছা, তাহলে চলো আমরা সিমিলি ইমেজারিজ পড়েছি, এখন সিমিলি আর মেটাফোর নিয়ে একটু আলোচনা করি। সিমিলি কি জিনিস আর মেটাফোর কি জিনিস? সিমিলি আর মেটাফোর কাছাকাছি, বাট এখানে ডিফারেন্স আছে এবং এটা আমাদের ক্লিয়ারলি বোঝাটা খুবই দরকার। বলা হচ্ছে আ সিমিলি ইজ আ ফিগার অফ স্পিচ, অর্থাৎ সিমিলি হচ্ছে ফিগার অফ স্পিচ বা আমাদের যে বাক আছে বা বক্তৃতা আছে বা আমরা যে কথাগুলো বলি মুখ দিয়ে সেগুলো বোঝার জন্য আমাদের কি দরকার? সিমিলি দরকার। And it is mainly used to compare two or more things that possesses a same quality, অর্থাৎ এমন কোনো দুইটা জিনিসের বা একাধিক জিনিসের মধ্যে তুলনা করা হবে যেটার মধ্যে একই ধরনের গুণাবলী আছে বা সেম কোয়ালিটি আছে। A simile is defined as a word or phrase that compares something to something else, অর্থাৎ বলা হচ্ছে সিমিলি ইজ ডিফাইন্ড, আমরা যদি সিমিলিকে সংজ্ঞায়িত করতে যাই, কি করতে চাই? সিমিলিকে যদি সংজ্ঞায়িত করতে চাই তাহলে আমরা বলতে পারি এটা এমন এক ধরনের শব্দ বা এমন এক ধরনের বাক্যাংশ দ্যাট কম্পেয়ার, যেটা তুলনা করে সামথিং টু সামথিং এলস, কোনো কিছুর সাথে অন্য কিছুর তুলনা। তাহলে আবার কি দাঁড়াচ্ছে, আমি আবার বলি, সিমিলি হচ্ছে এক বা একাধিক একই ধরনের কোনো বস্তুর গুণাবলী বিশিষ্ট জিনিসের মধ্যে তুলনা করা। যেমন আ সিমিলি ইজ ডিফাইন্ড, আমরা যদি সিমিলিকে সংজ্ঞায়িত করতে চাই এটা একটা শব্দ হতে পারে বা একটা বাক্যাংশ ফ্রেজ হতে পারে যেটা কম্পেয়ার করে, তুলনা করে সামথিং টু সামথিং এলস, একটা জিনিসের সাথে অন্য আরেকটা কিছু, ইউজিং দ্য ওয়ার্ড লাইক অর অ্যাজ। এবং এখানে কি ধরনের শব্দ ব্যবহার করা হয়? লাইক বা অ্যাজ এই ধরনের শব্দগুলো ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? লাইক বা অ্যাজ এই ধরনের শব্দগুলো ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ দেখো, অ্যাজ হোয়াইট অ্যাজ মিল্ক, দুধের মতো সাদা, তাহলে এখানে ব্যবহার করা আছে অ্যাজ, তাহলে এটা একটা সিমিলি, কারণ তুলনা করা হয়েছে দুধ আর সাদাকে। তাহলে দেখো সাদা, সাদা একটা রং, মিল্ক, মিল্ক কিসের মতো সাদা হয়? দুধের মতো, তাহলে অ্যাজ হোয়াইট অ্যাজ মিল্ক, দুধ সাদা তুমিও সাদা। তাহলে আমরা এই দুইটা জিনিসকে তুলনা করতে পারি এবং এটার মধ্যে একটা সিমিলার কোয়ালিটি, একটা একই রকম গুণাবলী আছে, সেটা হচ্ছে কি? সাদা। সেটা হচ্ছে কি? সাদা হওয়ার যে গুণাবলীটা। ব্ল্যাক লাইক হেয়ার, চুলের মতো কালো। দেখো চুলের একটা গুণাবলী আছে যে চুল কালো হয়, আর ব্ল্যাক লাইক অর্থাৎ তুমি কালো কিসের মতো? চুলের মতো। তাহলে দুইটার মধ্যে একটা সেম গুণাবলী আছে, অর্থাৎ কালো হওয়ার যে গুণটা। ব্রেভ লাইক লায়ন, লায়ন কেমন হয়? অনেক বেশি ব্রেভ হয়, তার মধ্যেও কি অনেক সাহসিকতা আছে। তাহলে দুইজনের মধ্যে একটা সিমিলার মিল আছে, সেটা হচ্ছে কি? সাহসিকতা। তাহলে আমরা কিসের সাথে তুলনা করছি? ব্রেভ লাইক লায়ন, দুইজনের মধ্যে একটা সিমিলার কোয়ালিটি থাকতে হবে এবং লাইক বা অ্যাজ থাকতে হবে, তখন আমরা সেটাকে কি বলবো? সিমিলি বলতে পারবো। বিজি লাইক বিজ, দেখো বিজি ব্যস্ত কিসের মতো? মৌমাছির মতো। দেখো মৌমাছি কি থাকে? অনেক বেশি ব্যস্ত থাকে। তখন যখন তুমি কাউকে বিজি বলছো, তখন যদি তুমি তাকে বিজের সাথে তুলনা করো, তার দুইজনের মধ্যে একটা সিমিলার কোয়ালিটি আছে, সেটা হচ্ছে ব্যস্ততা। অ্যাজ ফাস্ট অ্যাজ চিতা, চিতা হচ্ছে সবচেয়ে দ্রুততম প্রাণী। এখন চিতার এই দ্রুততা, এই গুণটা যদি একটা মানুষের মধ্যে থাকে তখন আমরা এই দুইটার মধ্যে একটা সিমিলার কোয়ালিটি পাচ্ছি এবং এই কোয়ালিটিটাকে যখন আমরা তুলনা করছি অ্যাজ ডট ডট অ্যাজ ব্যবহার করছি, তাহলে এইটা একটা সিমিলি। আ সিমিলি ইজ আ পাওয়ারফুল টুল, এটা খুবই একটা বলা যেতে পারে খুবই ক্ষমতাবান একটা অংশ বা খুবই ক্ষমতাবান একটা জিনিস, যেটা ব্যবহার করে ফর মেকিং ল্যাঙ্গুয়েজ মোর ইন্টারেস্টিং, ডেসক্রিপটিভ অ্যান্ড ক্রিয়েটিভ, যেটার মাধ্যমে আমরা আমাদের ভাষাকে আরও বেশি ইন্টারেস্টিং, আকর্ষণীয়, ডেসক্রিপটিভ, ব্যাখ্যামূলক এবং ক্রিয়েটিভ, সৃজনশীল করে তুলতে পারি। আচ্ছা, তারপরে আসছে আমাদের অ্যাজ। একটু অ্যাজটা আমরা দেখি অ্যাজে কি বলা হচ্ছে। এখানে কিন্তু প্রথমে আমরা সিমিলি জেনেছি, সিমিলি কয় ধরনের আছে? একটা হচ্ছে লাইক, একটা অ্যাজ। এখন আমরা অ্যাজ নিয়ে পড়বো, তারপর আমরা লাইক নিয়ে জানবো। এটা কিন্তু আমরা এখনো সিমিলির মধ্যেই আছি। তাহলে চলো দেখি অ্যাজের নিয়ে কি বলা হচ্ছে। দেখো বলা হচ্ছে, একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে প্রথমে, মাই মাদার লুকস অ্যাজ ফ্রেশ অ্যাজ ডেইজি। আমরা ডেইজি ফুল দেখেছি না? বলা হচ্ছে মাই মাদার লুকস অ্যাজ ফ্রেশ অ্যাজ ডেইজি, অর্থাৎ আমার মাকে ডেইজি ফুলের মতো সতেজ দেখাচ্ছে। হিয়ার মাই মাদার ইজ কম্পেয়ার্ড টু আ ডেইজি হুইচ গিভস আ ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট মাই মাদার্স লুক। এখানে মাকে তুলনা করা হয়েছে ডেইজি ফুলের সাথে, যেটা একটা পরিষ্কার আইডিয়া বা একটা ধারণা দিচ্ছে যে তার মাকে কেমন দেখা যাচ্ছে। এখন এখানে প্রথমত এটা সিমিলি, কারণ এখানে আছে হচ্ছে অ্যাজ।
আর ডেইজি ফুলের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে ডেইজি ফুল অনেক বেশি ফ্রেশ থাকে, আর তার মার মধ্যেও এই বৈশিষ্ট্যটা আছে, তার মার লুক কেমন ফ্রেশ। তাহলে যেহেতু একই রকম বৈশিষ্ট্য ধারণকারী দুইটা জিনিসের মধ্যে তুলনা করা হয় তখন সেটাকে আমরা সিমিলি বলি। ইট অলসো হেল্পস আস ক্রিয়েট আ মেন্টাল পিকচার, অর্থাৎ মানসিকভাবে আমরা আমাদের মস্তিষ্কে একটা চিত্র তৈরি করতে পারছি যে আসলে কেমন হতে পারে। আচ্ছা, হোয়াট হাউ মাই মাদার লুকস লাইক, অর্থাৎ মা কেমন দেখতে সেটার একটা আইডিয়া, আমাদের চিত্র মাথায় তৈরি হচ্ছে। আর লাইক শব্দটা দিয়ে কিভাবে থাকে দেখো, the girls meantime spread the table, set the children round the fire and feed them like so many hungry birds, অর্থাৎ the girls meantime মানে একই সময় মেয়েরা spread the table, টেবিলটা গোছাচ্ছে, set the children round the fire অর্থাৎ বাচ্চাদেরকে ঠিক করে বসাচ্ছে আগুনের চারিপাশে, and fed them like so many hungry birds এবং তাদেরকে খাওয়াচ্ছে কিসের মতো, হাংরি বার্ডস ক্ষুধার্ত পাখিদের মতো। সেন্টেন্সে লাইক আছে এখানে দেখো, এই অংশটাতে এই ফ্রেজটাতে আছে, এই ফ্রেজে এখানে বলা আছে ফেড দ্যাম লাইক, তাদেরকে খাওয়াচ্ছে। ফিড একটা শব্দ হচ্ছে ফিড, ফিডের V2 হচ্ছে ফেড। আচ্ছা, অ্যান্ড ফেড দ্যাম লাইক, লাইক আছে, লাইক মানে সিমিলি আছে। সো মেনি হাংরি বার্ডস, আচ্ছা হাংরি বার্ডস, বার্ডসটা কেমন হতে পারে, ক্ষুধার্ত হতে পারে। ক্ষুধার্ত হলে তারা কেমন করে খায়, গাপুস গুপুস করে খায়। তখন বাচ্চাদের যখন খিদা লাগে তখনও কি তারা এইভাবে খায়? তাহলে তাদের মধ্যে একটা সিমিলার বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে যে ক্ষুধা লাগলে খাওয়ার যে প্রবণতা বা যেভাবে খাচ্ছে এই একটা মিল আছে। আবার এখানে বাক্যাংশের মধ্যে আমার লাইক শব্দ আছে, তাহলে আমরা এতটুকু ক্লিয়ার যে এটা একটা সিমিলি। দেখো ইন দিস এক্সাম্পল, এই উদাহরণে দ্য চিলড্রেন আর বিং কম্পেয়ার্ড টু হাংরি বার্ডস, বাচ্চাদেরকে ক্ষুধার্ত পাখির সাথে তুলনা করা হচ্ছে। রিডার্স পাঠক হু আর familiar with birds can imagine how birds sometimes chirp, অর্থাৎ বলা হচ্ছে এখানে যে বাচ্চারা আছে বা পাখিরা আছে, ক্যান ইমাজিন, আমরা যারা পাখি চিনি, পাঠক আমরা যারা পড়ছি, হু আর ফ্যামিলিয়ার মানে পরিচিত কিসের সাথে, পাখির সাথে, ক্যান ইমাজিন তারা কল্পনা করতে পারবে, হাউ বার্ডস সামটাইমস চির্প। আচ্ছা চির্প মানে কি, চির্প মানে হচ্ছে কিচিরমিচির করা, কি করা, কিচিরমিচির করা। বাচ্চারাও কিচিরমিচির করে, পাখিরাও কিচিরমিচির করে। তাহলে আমরা এখানে একটা ধারণা পাচ্ছি যে দুইজনের মধ্যে একটা বৈশিষ্ট্য আছে কিচিরমিচির করার। অ্যান্ড ক্যান বি ফ্রাজাইল, এবং পাখিরা কি হয়, পাখিরা খুবই নমনীয় হয়, খুবই নমনীয়। বাচ্চারাও কেমন হয়, খুব নমনীয়, খুব সফট, ওদেরকে খুব ভালোভাবে হ্যান্ডেল করতে হয় এরকম। অ্যান্ড আ বিট নার্ভাস অর শাই, পাখিগুলোও এরকম নার্ভাস শাই থাকতে পারে এবং বাচ্চারাও এরকম থাকে। আর সিমিলি প্রোভাইডস আ মেন্টাল ইমেজ, সিমিলির মাধ্যমে মানসিকভাবে একটা চিত্র তৈরি হয় টু দ্য রিডার্স অর লিসেনার্স, অর্থাৎ যে পাঠক আছে বা শ্রোতা আছে তার মাথায় একটা চিত্র তৈরি হয় সিমিলির মাধ্যমে। অ্যান্ড দ্যাট ইজ হাউ ইট মেক্স আ বেটার কানেকশন বিটুইন আ রিডার, লিসেনার অ্যান্ড দ্য টেক্সট, অর্থাৎ এই সিমিলির মাধ্যমেই যে পাঠক বা শ্রোতা আছে সেই পাঠক আর শ্রোতার মাঝে এবং পাঠ্যবস্তুর মাঝে একটা ভালো সম্পর্ক তৈরি হয়। সো ফ্রম কমন কনভারসেশন টু পোয়েট্রি, অর্থাৎ সাধারণ কোনো কথোপকথন থেকে কবিতা পর্যন্ত, সিমিলিজ আর অলমোস্ট রিকোয়ার্ড ফর ক্রিয়েটিভ এক্সপ্রেশন, অর্থাৎ সৃজনশীলতার সাথে তুমি যদি কোনো বক্তব্য উপস্থাপন করতে চাও বা তোমার যদি কোনো মতামত উপস্থাপন করতে চাও, সেটা হতে পারে তোমার সাথে কারো কথা বলছো, গল্প করছো বা তুমি কোনো কবিতা লিখছো, প্রতিটা ক্ষেত্রে আমাদের সিমিলি প্রয়োজন হয়। কি প্রয়োজন হয়, সিমিলি প্রয়োজন হয়। আচ্ছা তারপরে দেখি মেটাফোর কি জিনিস। তাহলে আমরা সিমিলিটা যদি একটু সামারি করে বলে দিই তোমাদেরকে, সিমিলি হচ্ছে এমন একটা পাওয়ারফুল টুল, একটা ক্ষমতাশালী একটা এটাকে টুল, যন্ত্র বলা যেতে পারে, একটা উপায় বলা যেতে পারে, যেটার মাধ্যমে পাঠক বা শ্রোতা কোনো পাঠ্যবস্তুকে ভালো মতো বুঝতে পারে। এখানে তার পাঁচটা যে ইন্দ্রিয় আছে, ঘ্রাণ ইন্দ্রিয়, শ্রবণ ইন্দ্রিয়, তারপর টেস্ট করার যে ক্ষমতা বা ছুঁয়ে দেখা বা ফিল করার যে ক্ষমতা, এই সবগুলো সে ব্যবহার করে এগুলো বুঝতে পারে। এবং সিমিলির ক্ষেত্রে দুইটা জিনিস ব্যবহার, একটা হচ্ছে লাইক আর একটা হচ্ছে অ্যাজ, অর্থাৎ যেরকম বাক্যে লাইক বা অ্যাজ দিয়ে কোনো কিছু তুলনা করা হবে এবং তুলনার মধ্যে অবশ্যই একটা সিমিলার কোয়ালিটি থাকতে হবে। যখন এরকম হবে তখনই সেটাকে আমরা সিমিলি বলতে পারবো বা উপমা বলতে পারবো। ওকে, আচ্ছা তাহলে আশা করি আমরা বুঝতে পেরেছি। আমরা এখন চলে যাবো মেটাফোর। আমরা অনেকে মেটাফোর আর সিমিলিকে সেম মনে করি, বাট মেটাফোর আর সিমিলির মধ্যে একটা তফাৎ আছে, একটা বিস্তর তফাৎ আছে। সেই তফাৎটা আজকে একটু জেনে নিই আমরা। Metaphors is a powerful tool in language. Same powerful tool, simile ছিল, metaphor একটা powerful tool.
অ্যান্ড ক্যান হেল্প লার্নার্স, এবং এটা যে পাঠক বা যে শিক্ষার্থী আছে যারা শিখছে লার্নার্সকে সাহায্য করে বেটার আন্ডারস্ট্যান্ড কমপ্লেক্স আইডিয়াস, অর্থাৎ কঠিন বা জটিল কোনো কিছু বুঝতে সাহায্য করে, অ্যান্ড এক্সপ্রেস দ্যামসেলস মোর ক্রিয়েটিভলি, এবং অনেক বেশি সৃজনশীলভাবে সেগুলোকে উপস্থাপন করে। দেখো তারপরে বলা হচ্ছে আ মেটাফর ইজ আ ফিগার অফ স্পিচ ইউজ টু ডিসক্রাইব সামথিং বাই কম্পেয়ারিং ইট টু সামথিং এলস, অর্থাৎ এখানেও কি করা হয়, এখানেও এমন একটা জিনিস ব্যবহার করা হবে যেটার মাধ্যমে তুমি একটা জিনিসের সাথে আরেকটা জিনিসকে তুলনা করবা। অর্থাৎ এই পর্যন্ত আমাদের সব কথা প্রায় সিমিলির সাথে মিলে গেছে, অর্থাৎ সিমিলি আর মেটাফরের এই পর্যন্ত সিমিলার আছে, কিন্তু সিমিলির থেকে এটা ডিফারেন্ট কেন? আনলাইক সিমিলিজ হুইচ ইউজ লাইক অ্যাজ ডট ডট অ্যাজ অর অ্যাজ টু মেক আ কম্প্যারিজন, মেটাফোরস স্টেট দ্যাট ওয়ান থিং ইজ অ্যানাদার। আচ্ছা, যেমন একটু বুঝো, সিমিলিতে আমরা শব্দ ব্যবহার করেছি লাইক, অ্যাজ ডট ডট অ্যাজ বা শুধু অ্যাজ, মেটাফোরে এগুলো থাকে না। মেটাফোর আর সিমিলির মধ্যে সিমিলারিটি আছে যে এগুলো একটা ল্যাঙ্গুয়েজের একটা পাওয়ারফুল টুল, এটা যে কোনো আইডিয়াকে আরও বেশি ক্রিয়েটিভলি উপস্থাপন করতে সাহায্য করে। সিমিলি মেটাফোর দুইটাই হচ্ছে তুলনা জিনিস, এখানে তুলনা করা হয় দুইটা জিনিসের মধ্যে, কিন্তু সিমিলিতে যেমন লাইক, অ্যাজ ডট ডট অ্যাজ এগুলো ব্যবহার করা হয় তুলনা করার জন্য, মেটাফোর এগুলো ব্যবহার করে না। মেটাফোরে কি ব্যবহার করা হয় দেখো একটু উদাহরণটা। ফর এক্সাম্পল, লাইফ ইজ আ জার্নি ইজ আ মেটাফোর। আচ্ছা, লাইফ ইজ আ জার্নি, এখানে যে ইজ আছে এই ইজ হচ্ছে একটা মেটাফোর দ্যাট কম্পেয়ার্স লাইফ টু আ জার্নি, জীবনকে এখানে একটা জার্নি বা একটা ভ্রমণের সাথে তুলনা করা হচ্ছে। কেন? এখন একটা জিনিস দেখো, ইন মেটাফোর উই কম্পেয়ার টু থিংস দ্যাট মে নট হ্যাভ এনিথিং কমন। আমরা সিমিলিতে যখন তুলনা করেছিলাম দুইটার মধ্যে কমন বৈশিষ্ট্য থাকে, কিন্তু মেটাফোরের ক্ষেত্রে কোনো প্রকার কোনো কমন বৈশিষ্ট্য থাকে না। জীবনকে আমরা একটা ভ্রমণের সাথে তুলনা করছি, কোথায় জীবন আর কোথায় ভ্রমণ, কোনো সিমিলারিটি আছে? লাইফ ইজ আ জার্নি, জীবন একটা ভ্রমণের মতো। কেন বলা হচ্ছে? আমরা ভ্রমণটা একটা নির্দিষ্ট সময়ের জন্য করি, তারপর শেষ হয়ে যায়, এবং আমরা জীবনে আসি, একদিন মরে যাব, এইটাই তো একটা জীবনকে একটা ভ্রমণ বলা হচ্ছে এই জন্য, একটা ক্ষুদ্র সময়ের জন্য। কিন্তু জার্নি আর লাইফ এই দুইটা যখন আমরা আলাদা আলাদা শুনবো, এই দুটার মধ্যে আমরা কোনো সিমিলারিটি খুঁজে পাবো না, তাই এটা হচ্ছে একটা মেটাফোর, এবং এখানে কোনো লাইক, অ্যাজ ডট ডট অ্যাজ কিচ্ছু ব্যবহার করা হবে না। তারপর আছে ইন আদার ওয়ার্ডস, অন্য শব্দে যদি বলতে চাই, দ্য মেটাফোর ক্যান হেল্প ক্রিয়েট আ মোর ভিভিড অ্যান্ড মিনিংফুল ইমেজ ইন দ্য রিডার্স মাইন্ড বাই কম্পেয়ারিং টু থিংস দ্যাট আর নট ইউজুয়ালি অ্যাসোসিয়েটেড উইথ ইচ আদার। অর্থাৎ মেটাফোর ক্যান হেল্প ক্রিয়েট, মেটাফোর সাহায্য করতে পারে সৃষ্টি করতে, মোর ভিভিড, ভিভিড মানে পরিষ্কার, অ্যান্ড মিনিংফুল ইমেজ অর্থাৎ অর্থবহ কোনো চিত্র তৈরি করতে সাহায্য করে, ইন দ্য রিডার্স মাইন্ড পাঠকের মনে, বাই কম্পেয়ারিং টু থিংস দ্যাট আর নট ইউজুয়ালি অ্যাসোসিয়েটেড উইথ ইচ আদার। অর্থাৎ এমন দুইটা জিনিসের মধ্যে তুলনা করা হয় যে দুইটা জিনিস একে অপরের সাথে কোনোভাবে সম্পর্কযুক্ত না, এমন দুইটা জিনিসের সাথে যখন তুলনা করা হয় তখন যে মেটাফোরগুলো ইউজ করা হয় সেগুলো একটা পরিষ্কার এবং অর্থবহ একটা চিত্র তৈরি করে পাঠকের মনে। আশা করি কথা বোঝা গেছে। আমি আবার সহজ বাংলায় বোঝানোর চেষ্টা করছি। মেটাফোরের ক্ষেত্রে শব্দ ব্যবহার করে একটার সাথে আরেকটাকে সম্পর্কযুক্ত করা হয়, তুলনা করা হয়, কিন্তু এখানে একটা পরিষ্কার চিত্র উঠে আসে এবং একটা অর্থবহ চিত্র তুলে আসে। তারপরে বলা হচ্ছে দিস কম্প্যারিজন ক্যান হেল্প টু কনভে কমপ্লেক্স আইডিয়াস ইন আ সিম্পল অ্যান্ড মেমোরেবল ওয়ে। বলা হচ্ছে এই কম্প্যারিজন বা এই তুলনার মাধ্যমে আমাদের যে কমপ্লেক্স আইডিয়া আছে বা আমাদের যে জটিল চিন্তা ভাবনাগুলো আছে, জটিল কথাগুলো আছে, সেগুলো আরও বেশি সিম্পল, সাধারণ এবং মেমোরেবল একটা স্মরণীয়ভাবে এগুলো উপস্থাপন করা যেতে পারে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ দেখো, দ্য কিং ওয়াজ আ লায়ন। বলা হচ্ছে দ্য কিং ওয়াজ আ লায়ন is a metaphor that compares the brevity of the king with a lion. দেখো, the king was a lion, এখানে যেটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে একটা মেটাফোর। দেখো, কিং আর লায়নের মধ্যে কোনো সিমিলারিটি নাই, কিন্তু তাদের মধ্যে যে সিমিলারিটিটা আছে কম্পেয়ার করা হচ্ছে কেন? সাহসিকতার কারণে। এখানে যদি বলা হতো দ্য কিং ওয়াজ অ্যাজ ব্রেভ অ্যাজ লায়ন, যেহেতু এখানে অ্যাজ ডট ডট অ্যাজ আছে তখন সেটাকে আমরা সিমিলি বলতাম, বাট এখানে কোনো অ্যাজ ডট ডট অ্যাজ নেই, এখানে বলছে কিং ওয়াজ আ লায়ন। দেখো, অ্যাজ ডট ডট অ্যাজের ক্ষেত্রে বলা হচ্ছে রাজা সিংহের মতো সাহসী ছিল, অর্থাৎ এখানে একটা তুলনা করা হচ্ছে। আর এখানে হচ্ছে কিং ওয়াজ আ লায়ন, মানে এখানে ঘোষণা দেওয়া হচ্ছে, এখানে একদম বলেই দিচ্ছে রাজা সিংহ ছিল, এখানে কোনো সন্দেহ নাই। ঠিক আছে, এখানে তুলনা না, এটা জাস্ট একটা ঘোষণা যে রাজা সিংহ ছিল, যদিও রাজা সিংহের মতো না, কিন্তু তার মধ্যে সিংহের মতো সাহসিকতা ছিল, এটাই বোঝানো হচ্ছে। তারপর বলা হচ্ছে হি হ্যাজ আ হার্ট অফ স্টোন, তার হৃদয় পাথরের মতো। এখানে দেখো, পাথরের সাথে হৃদয়ের কোনো সম্পর্ক আছে? হৃদয় আর পাথর কি কখনো এক হতে পারে? বা এদের মধ্যে কোনো মিল আছে? কোনো মিল নাই, কিন্তু তাও একটার সাথে আরেকটাকে তুলনা করা হয়েছে। কেন? যেন আমরা বুঝতে পারি
তার হার্টটা কেমন, সে মানে কঠোর, তার মনটা কি খুব কঠোর, তার মন সহজে কারোর জন্য সহানুভূতি আসে না, দয়া আসে না, এটা বুঝতে পারছি। কিন্তু পাথর আর হৃদয় এটার মধ্যে কোনো মিল আছে? দূর দূর পর্যন্ত কোনো মিল নাই। কিন্তু এই দুটাকে তুলনা করার অর্থ হচ্ছে আমাদেরকে অন্য একটা অর্থ বোঝাচ্ছে। পাথরের মতো হৃদয় মানে আল্লাহ তার হৃদয়টাকে একটা পাথর দিছে না, অর্থাৎ তার মনটা কঠোর, এইটা বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে। এবং এখানে অ্যাজ, লাইক, অ্যাজ ডট ডট অ্যাজ কিছু নাই, তাহলে আমরা বলতে পারি যে এটা হচ্ছে একটা মেটাফর। This metaphor compares someone's emotional state to an inanimate object. It suggests that they are unfeeling or cold-hearted. ওই তো আমি যেটা বললাম, এই মেটাফোরের মাধ্যমে আরেকজনের ইমোশনাল স্টেট বা অবস্থা প্রকাশ করা হচ্ছে অন্য একটা ইনঅ্যানিমেট অবজেক্ট, অর্থাৎ একটা বস্তুর সাথে। এবং এখান দিয়ে বোঝানো যাচ্ছে যে যেই লোকটাকে কথা বোঝানো হচ্ছে, যার হার্ট স্টোনের মতো, সে হচ্ছে আনফিলিং অর্থাৎ ফিলিংলেস এবং কোল্ড হার্টেড। She was a ray of sunshine on a cloudy day. অর্থাৎ একটা ক্লাউডি ডে বা একটা মেঘাচ্ছন্ন দিনে সে সূর্যের কিরণের মতো ছিল, একটা মেঘাচ্ছন্ন দিনে সে সূর্যের কিরণের মতো ছিল। দিস মেটাফোর, এই যে মেটাফোর বা রূপক ব্যবহার করা হয়েছে, কম্পেয়ার সামওয়ানস পার্সোনালিটি টু আ সানি ডে, অর্থাৎ একটা মানে রোদময় দিনের সাথে একজনের ব্যক্তিত্বকে তুলনা করেছে। যে তুমি আমার জীবনে, মনে করো যে আমার জীবনে খুবই কষ্ট, তুমি এসে আমার জীবনে কি দিয়ে গেছো? সূর্যের কিরণ দিয়ে গেছো, ঠিক আছে? তাহলে এটা কি বুঝাচ্ছে? এটা বুঝাচ্ছে যে আমার জীবনের কষ্ট, ক্লাউড, আমার মেঘগুলো অন্ধকার সরে গিয়েছে এবং জীবনে এখন আলোকিত হয়ে গিয়েছে। এখানে দেখো সানশাইন বা ক্লাউড, ডে ক্লাউডি হতে পারে, বাট কখনো কি একজন মানুষ সূর্যের আলো বিকিরণ করতে পারে? পারে না। তাহলে এটা একটা মেটাফোর, যে অবাস্তব কিছু বলা হচ্ছে, কিন্তু অর্থ কি প্রকাশ করছে? অর্থ কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট। যে তুমি আমার জীবনকে আলোকিত করেছো, এর মানে এই না যে সে টর্চ লাইট এনে দিছে বা সে সূর্য নিয়ে আসছে, বিষয়টা এরকম না। ইট সাজেস্ট দ্যাট দে ব্রিং জয় অ্যান্ড হ্যাপিনেস টু আদার্স, এটা দিয়ে বোঝায় যে তারা মানুষের জীবনে আনন্দ নিয়ে আসে। ওকে, আগেইন আরেকটা উদাহরণ আছে, লাইফ ইজ আ রোলার কোস্টার, অর্থাৎ জীবনকে রোলার কোস্টারের সাথে তুলনা করা হয়েছে। আমরা সবাই রোলার কোস্টারে উঠেছি আশা করি, অর্থাৎ এই যে এইভাবে উপরে উঠে নিচে নামে, আবার উপরে উঠে আবার পানির ভিতর দিয়ে যায়, এটা হচ্ছে রোলার কোস্টার। এখন জীবনকে রোলার কোস্টার কেন বলা হচ্ছে? কারণ জীবনে সবারই চড়াই উতরাই থাকে, কোনো মুহূর্তে আমরা অনেক হ্যাপি থাকি, কোনো মুহূর্তে আমরা অনেক কষ্টে থাকি। জীবন একটা রোলার কোস্টার, বাট আসলেই জীবনের সাথে রোলার কোস্টারের কোনো সম্পর্ক আছে? নাই। এখানে রোলার কোস্টার বলতে অর্থ প্রকাশ করছে যে জীবনটা কোনো সময় অনেক বেশি হ্যাপিনেস থাকতে পারে, কোনো সময় অনেক বেশি স্যাডনেস থাকতে পারে, কখনো অনেক বেশি ভয়ানক হতে পারে, কখনো অনেক বেশি আনন্দদায়ক হতে পারে। কিন্তু জীবনের সাথে রোলার কোস্টারের কোনো মানে সম্পর্ক নেই, কোনো মিল নেই, বাট দুইটার সাথে দুইটা তুলনা করলে আমরা বুঝতে পারছি যে জীবনকে রোলার কোস্টার বলা হয়েছে। কেননা ইট সাজেস্ট আপস অ্যান্ড ডাউনস অ্যান্ড ক্যান বি বোথ এক্সাইটিং অ্যান্ড স্ক্যারি। জীবনে চড়াই উতরাই থাকে, এটা একই সাথে জীবনটা যেমন আনন্দময় হয়, একইভাবে আবার ভয়ানক হয়। এটা বোঝানোর জন্য এই কথা বলা হয়েছে। আর এখানে যেহেতু লাইক, অ্যাজ, ডট ডট অ্যাজ কিছু নাই, তাহলে এটা অবশ্যই একটা মেটাফোর। তাহলে এই হচ্ছে মেটাফোর আর রূপকের মধ্যে ডিফারেন্স। তাহলে আমি যদি মেটাফোরটা তোমাদেরকে একটু সামারি করতে চাই, মেটাফোর হচ্ছে রূপক, যেখানে আমরা একটা জিনিসকে আরেকটা জিনিসের তুলনা করব। সেই তুলনার ক্ষেত্রে কি আসবে? সেই তুলনার ক্ষেত্রে আসবে যেমন কিছু জিনিস যেটা হচ্ছে একটা অবাস্তব, যেটার সাথে একটার সাথে আরেকটার কোনো মিল নাই, কিন্তু তুলনা করলে আমরা বুঝতে পারবো যে আসলে কি বোঝাতে চাচ্ছে, ঠিক আছে? এবং এখানে লাইক, অ্যাজ ডট ডট অ্যাজ কিছু থাকবে না, এগুলো শুধু সিমিলিতে থাকবে। তো সহজভাবে আমরা যদি মনে রাখতে চাই, সিমিলিতে লাইক, অ্যাজ, ডট ডট অ্যাজ থাকবে, আর মেটাফোরে এগুলো কিছু থাকবে না। এটা দেখলেও আমরা বুঝতে পারবো। আর অবশ্যই তুলনা থাকতে হবে। কি থাকতে হবে? তুলনা থাকতে হবে। ওকে, তাহলে আশা করি এই পর্যন্ত আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি। আশা করি ইমেজের দুইটা অংশ, সিমিলি এবং মেটাফোর, আমরা ভালো মতো বুঝতে পেরেছি। সম্পূর্ণ ক্লাসটিতে শেষ পর্যন্ত উপস্থিত থাকার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, টেকনিক ইজি এডুকেশনের পাশেই থাকো। আসসালামু আলাইকুম।